প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল সবাইকে। মার্টিন লুথার কলেজের বাংলা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা বাংলা দ্বিতীয় পত্রের সহপাঠ অংশের সিরাজউদ্দৌলা নাটকটি আগে আলোচনা করেছি। আমরা গত ক্লাসে এই নাটকের অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো খ নম্বর প্রশ্ন, 2 নম্বর মানের জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি আরো কিছু প্রশ্ন, যেগুলো বিগত বিভিন্ন বোর্ডে এসেছে, প্রশ্নগুলো নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। সিলেট বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল, খ নম্বর প্রশ্ন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে, ব্যাখ্যা করো প্রশ্নটি। আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করবার উদ্দেশ্য নিয়ে আসবার পরেও আস্তে আস্তে তারা এই দেশীয় স্থানীয় মানুষদের উপর, প্রজাদের উপর নানামাত্রিক অত্যাচার নির্যাতন শুরু করে, এবং তারা আস্তে আস্তে এদেশের রাজনৈতিক ক্ষমতায়, শাসন ক্ষমতায় কিভাবে হস্তক্ষেপ করা যায় সেই জন্য তারা সামরিক শক্তি বৃদ্ধি করে। তারা কাশিমবাজার দুর্গ স্থাপন করে, কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে, এবং এরা প্রায়ই তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছিল, এবং কোনো ক্ষেত্রে তারা বাংলার, বিহার এবং উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে তার আদেশও তারা অমান্য করছিল। সিরাজউদ্দৌলা তাদের কলকাতার দুর্গ সংস্কারের জন্য নিষেধ করেছিলেন, কিন্তু তারা সেটা মানেনি। তারা তাদের ইচ্ছে মতো তারা ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করছিল। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার দুর্গ আক্রমণ করেন। রাজা মানিক চাঁদ, মোহনলাল সহ সবাইকে নিয়ে কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ অভিযানে যান, এবং সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। নবাব সৈন্যদের আক্রমণের মুখে, তোপের মুখে ইংরেজ সৈন্যরা অনেকটা পরাস্ত হয়, নাস্তানাবুদ হয়ে পড়ে। এই যুদ্ধের এই অবস্থা দেখে ক্যাপ্টেন ক্লেটন, ক্যাপ্টেন মিনচিন এবং রজার ড্রেক এরা সবাই নৌকা যোগে পালিয়ে যায় কলকাতা থেকে। তো যুদ্ধের স্বাভাবিক বিধি অনুসারে, নিয়ম অনুসারে, যখন নবাব সৈন্যের কাছে ইংরেজ সৈন্যরা পরাজিত হয়, এই পরাজয়ের চিহ্ন হিসেবে, প্রতীক হিসেবে তারা দুর্গের প্রাচীরে সাদা নিশান উড়িয়ে দেয়। সন্ধির বা পরাজয় তারা মেনে নিয়েছে, সেটি প্রকাশ করবার জন্য। আর তখন ইংরেজ নবাব সিরাজউদ্দৌলা সহ তার সৈন্যরা সহ সেখানে হলওয়েলকে নবাব জিজ্ঞাসা করেন যে রজার ড্রেক কোথায়। ক্যাপ্টেন রজার ড্রেক, ইংরেজদের যে উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনা কর্মকর্তা, সেই রজার ড্রেক কোথায়। হলওয়েল কিছুটা চালাকির সাথে বলবার চেষ্টা করেছে যে হলওয়েল কাজে কলকাতার বাইরে আছেন, কোম্পানির কাজে। তো সিরাজউদ্দৌলা তিনি বুঝতে পেরেছিলেন যে হলওয়েল মিথ্যা কথা বলছে। এই কারণেই তিনি মন্তব্য করেছেন যে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। এবং রজার ড্রেক আসলে যে কোনো কাজের অজুহাতে বাইরে যায়নি, বরং নবাবের হাত থেকে বাঁচবার জন্য, নবাব সৈন্যদের হাত থেকে বাঁচবার জন্য প্রাণ ভয়ে কলকাতা থেকে, ফোর্ট উইলিয়াম দুর্গ থেকে পালিয়েছে। এর পরের প্রশ্ন, বরিশাল বোর্ড 2019, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ,
কে কাকে লক্ষ্য করে কেন এই উক্তিটি করেছিল? এটি সিরাজের আপন খালা খসেটি বেগমের উক্তি। এটি আমরা সবাই জানি যে খসেটি বেগমের একটা স্বপ্ন ছিল যে তার পালক পুত্র শওকত জঙ্গ একদিন সিংহাসনে আরোহণ করবেন, এবং শওকত জঙ্গ যেহেতু নেশাখোর এবং নাচনে ওয়ালেদের প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিল, সুতরাং খসেটি বেগম মনে প্রাণে চাইতেন তার এই ছেলেটা নবাব হলে প্রকারান্তরে সম্পূর্ণ রাজ ক্ষমতা তার হস্তগত হবে। কিন্তু সেটি হয়নি। মরহুম আলীবর্দী খান, খসেটি বেগমের পিতা, তিনি শওকত জঙ্গকে সিংহাসনে না বসিয়ে সিরাজউদ্দৌলাকে তার সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করেছিলেন। সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিলেন। এই কারণেই নবাব সিরাজউদ্দৌলার প্রতি খসেটি বেগমের প্রচণ্ড রাগ ছিল, হিংসা ছিল, প্রতিশোধ পরায়ণতা ছিল। আর তিনি মনে প্রাণে সিরাজের ধ্বংস চাইতেন, পতন চাইতেন। সিরাজউদ্দৌলা যেহেতু খসেটি বেগম যাতে কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারেন, এই জন্য তাকে মতিঝিল প্রাসাদ থেকে মুর্শিদাবাদে তার প্রাসাদে নিয়ে গিয়েছিলেন, অনেকটা নজরবন্দি করেছিলেন। এগুলো তার ক্ষোভের অন্যতম কারণ। তৃতীয় প্রশ্ন, বরিশাল বোর্ড 2019 সালের আমার শেষ যুদ্ধ পলাশীতেই, এই উক্তিটি মোহনলালের। পলাশীর প্রান্তরে 50,000 সৈন্যের বিরুদ্ধে 53টি কামানের বিরুদ্ধে মাত্র 3,000 সৈন্য এবং 8টি কামান নিয়ে ইংরেজ বাহিনী যে যুদ্ধ করতে অসময় একটা যুদ্ধে গিয়েছিল, কিন্তু সেই যুদ্ধের সর্বাধিনায়ক মির্জাফর, বিশ্বাসঘাতক মির্জাফর এবং তার যারা অন্যান্য বিশ্বাসঘাতক রায়দুর্লভ, ইয়ার লুৎফর খাঁ সহ অন্যান্য সেনাপতিদের এবং প্রধান সেনাপতির বিশ্বাসঘাতকতার দরুন, ভুল নির্দেশনার দরুন নবাব শিবিরে একে একে পরাজয়ের খবর এবং নবাবের সেনাপতিদের মৃত্যুর সংবাদ আসছিল। এবং এই যুদ্ধের নাজুক একটা অবস্থায় এক পর্যায়ে মোহনলাল নবাবকে পলাশীর যুদ্ধে তার পরাজয় হয়েছে, পতন হয়েছে, এই খবরটি দেওয়ার জন্য আসেন এবং মোহনলাল নবাবকে পরামর্শ দেন যে এই যুদ্ধের গ্লানি এবং আত্মঅভিমান ভুলে নবাব যেন অতি দ্রুত মুর্শিদাবাদে ফিরে যান এবং মুর্শিদাবাদ রক্ষা করবার জন্য আপ্রাণ চেষ্টা করেন। প্রয়োজনে তিনি সেখানে গিয়ে নতুন করে সেনা সংগ্রহ করে তিনি যেন তার রাজধানী রক্ষার জন্য নিবেদন করেন, মনোনিবেশ করেন। আর মোহনলাল এটাও জানিয়ে গেলেন যাওয়ার আগে যে আমার যুদ্ধ এখনো শেষ হয়নি, যদিও পলাশীর যুদ্ধে পরাজয় নিশ্চিত হয়ে গেছে, তবুও আমি আবার যুদ্ধ করতে চাই, রক্তের শেষ বিন্দু ঢেলে দিয়ে আমি দেশের জন্য যুদ্ধ করে যেতে চাই, মৃত্যুবরণ করতে চাই। এর উক্তিটির মধ্য দিয়ে মোহনলালের নবাবের প্রতি যে বিশ্বস্ততা, তার যে দেশপ্রেম এবং তার যে একজন সৈনিকের আত্ম উৎসর্গের যে মানসিকতা, সেটি প্রকাশ পেয়েছে। এরপর দিনাজপুর বোর্ড 2019, এই প্রাণদান আমরা ব্যর্থ হতে দেব না। নবাবের এই উক্তিটি বুঝিয়ে লেখন।
এই উক্তিটি নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে যুদ্ধে পরাস্ত হয়ে সেনাপতি মোহনলালের পরামর্শক্রমে তিনি মুর্শিদাবাদে চলে আসেন এবং রাজদরবারে কিছু সংখ্যক প্রজা এবং সেনা সদস্যদের সাথে তার কথোপকথন হয় এবং তিনি উপস্থিত জনতাকে দৃঢ় মনোবল সঞ্চয় করে তার যে শেষ ইচ্ছা, তিনি প্রাণপণে মুর্শিদাবাদকে রক্ষা করতে চান, রাজধানীকে রক্ষা করতে চান। এর জন্য তিনি রাজকোষ উন্মুক্ত করে দেন এবং যাদের সম্ভব, যাদের অধীনে সেনা আছে, সৈন্য আছে, পাশাপাশি সাধারণ অন্য মানুষও যারা দেশের জন্য যুদ্ধ করতে চায়, এই ধরনের মানুষকে তিনি একত্রিত করে মুর্শিদাবাদে একটা প্রতিরোধ করতে চান। এই কারণেই কিন্তু এরই মাঝখানে খবর আসে যে তার আপন শ্বশুর ইরিজ খাঁ, যিনি কিছুক্ষণ আগে সৈন্য সংগ্রহের নাম করে প্রচুর পরিমাণ অর্থ সংগ্রহ করে নিয়ে গেছেন, তিনি নাকি পালিয়ে গেছেন। আরও কয়েকজন যারা মির্জাফরের রায়দুল্লভের অধীনে সেনাবাহিনীর অধীনেতে কাজ করত, দৈনিক মজুরি ভিত্তিতে যারা কাজ করত, এই ধরনের সৈন্য সংগ্রহ করে দেওয়ার যারা প্রতিশ্রুতি দিয়ে রাজকোষ থেকে কিছুক্ষণ আগে যারা টাকা পয়সা নিয়ে গিয়েছিল, তারা পর্যন্ত পালিয়ে যাচ্ছে। তখন নবাব সাধারণ জনতার মনোবল শক্ত করবার জন্য, সাহসী দৃঢ় মনোবল করবার জন্য তিনি এই উক্তিটি করেছিলেন যে এমনি করে পলাশীর যুদ্ধে মীরমর্দান, মোহনলাল, সাফরি সহ নৌবে সিং সহ অনেকেই দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যেতে পারতেন যুদ্ধের খারাপ অবস্থা থেকে, কিন্তু তারা পালিয়ে যাননি। মির্জাফর সহ অন্য বিশ্বাসঘাতকদের মতো তারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেননি। তারা আমৃত্যু দেশের জন্য সংগ্রাম করে গেছেন, লড়াই করে গেছেন এবং এই শহীদদের, এই বীর সৈন্যদের, দেশপ্রেমিকদের রক্তদান এবং প্রাণদান, এটা আমরা ব্যর্থ হতে দেব না। আমরা আবার সৈন্য সংগ্রহ করে মুর্শিদাবাদে প্রতিরোধ করে ইংরেজ সহ বিশ্বাসঘাতকদের পরাজিত করে আমরা সেই রক্তের প্রতিশোধ নিতে চাই, সেই বীর্যের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই। পরে প্রশ্ন, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটি উমিচাঁদের উক্তি। উমিচাঁদ একজন অর্থলিপ্সু এবং স্বার্থপর, প্রচন্ড স্বার্থপর মানুষ। অর্থের জন্য, নিজের স্বার্থের জন্য যে কোনো বিশ্বাসঘাতকতা করতে উমিচাঁদের আটকায় না। কলকাতা অভিযানের পরে রাজা মানিকচাঁদকে আলীনগর, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর রাখা হয়েছিল, সেখানকার দেওয়ান নিযুক্ত করা হয়েছিল। কিন্তু উমিচাঁদ অর্থের লোভে পড়ে ইংরেজদের সাথে আঁতাত গড়ে তোলে, ষড়যন্ত্রে লিপ্ত হয়, রাজা মানিকচাঁদকে পর্যন্ত হাত করেছে এবং অন্যান্য যারা রাজ অমাত্য, মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, ঘসেটি বেগম, রায়দুল্লভদের সাথে একত্রিত হয়ে ষড়যন্ত্র করেছে এবং নবাবের পতনের জন্য সামগ্রিক ভূমিকা সে পালন করেছে। এ কারণে অর্থের জন্য উমিচাঁদ বিশ্বাসঘাতকতা করতে তার একটু আটকায় না। কারণ উমিচাঁদ বিশ্বাসঘাতকদের সাথে, ইংরেজদের সাথে ষড়যন্ত্র করে সে যে ইংরেজদের সাথে, ক্লাইভের সাথে যে চুক্তিনামা হয়েছিল, যে যুদ্ধে সিরাজের পতন হলে কে কত টাকা পাবে, সেখানে উমিচাঁদ তার নিজের টাকার অঙ্কটাও বসিয়ে নিয়েছিল। কিন্তু ক্লাইভ
ভীষণ চালাক। সে দুটো দলিল করেছিল, একটা জাল দলিল, একটা আসল দলিল। জাল দলিলে উমিচাঁদকে টাকা দেওয়ার প্রসঙ্গটা উল্লেখ ছিল, কিন্তু আসল দলিলে উমিচাঁদকে কোনো প্রকার লেনদেনের কোনো রকম উল্লেখ ছিল না। আমরা দেখি যে উমিচাঁদ এই অর্থলোভী, স্বার্থপর, জঘন্য কাজ যিনি করতে পারেন অর্থের জন্য, স্বার্থের জন্য, সেই উমিচাঁদ যুদ্ধের পরে, পলাশির যুদ্ধের পরে তার প্রতারণার খবর জেনে তিনি পাগল হয়ে গিয়েছিলেন, উন্মাদ হয়ে গিয়েছিলেন। তো উমিচাঁদের এই উক্তির মধ্য দিয়ে তার যে হীন মানসিকতা, নিচু মানসিকতা, সেটি প্রকাশিত হয়েছে। এরপরে প্রশ্ন, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। আমার নালিশ আজ আমার বিরুদ্ধে, এই উক্তিটির তাৎপর্য কি? একদিন নবাব তার রাজমাত্যদের সাথে সভা করছেন, এরকম সময়ে একজন লোক কান্নাকাটি করে, কাঁদতে কাঁদতে দরবারে এসে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি শুরু করে এবং নবাবের কাছে নালিশ নিয়ে আসে। তার নালিশ যে কুঠিয়াল ইংরেজরা এবং অন্য ইংরেজরা তার উপর অনেক জোর করছে, এমনকি তার স্ত্রীকে হত্যা করেছে, অনেক নির্যাতন করেছে। সেই লবণের ইজারাদার ইংরেজরা, তারা দেশীয় লোকজনদের কাছ থেকে, লবণ উৎপাদনকারীদের কাছ থেকে পাইকারি দরে লবণ কিনে আবার স্থানীয় মানুষের কাছে, প্রজাদের কাছে আবার বেশি দামে খুচরা বিক্রি করে। তো কেউ কোনো লবণ উৎপাদনকারী বা উৎপাদক যদি ইংরেজদের কাছে পাইকারি দরে লবণ বিক্রি না করে, তাহলে তাদের উপর অকথ্য নির্যাতন, অমানসিক নির্যাতন করা হয়। এই কারণে এরকম একজন ভুক্তভোগী, অত্যাচারিত, নিপীড়িত মানুষ যখন এসে নবাবের দরবারে নালিশ করেছে, তখন সিরাজউদ্দৌলা তার ব্যর্থতার জন্য, রাজ্য পরিচালনায় তার ব্যর্থতার জন্য, দুর্বলতার কথা তিনি স্বীকার করেন। এবং তার কাছে মনে হয় যে মির্জাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, এদের পরামর্শ ক্রমেই তিনি, রাজকর্মাত্যদের পরামর্শ ক্রমেই তিনি ইংরেজদের লবণ ব্যবসা করবার ইজারা দিয়েছিলেন, ব্যবসা বাণিজ্য করবার সুযোগ দিয়েছিলেন, অধিকার দিয়েছিলেন। সবাই তাকে বুঝিয়েছিলেন যে এইখানে ব্যবসা বাণিজ্য করতে দিলে ইংরেজদের যে বাণিজ্য শুল্ক পাওয়া যাবে, যে আয়কর পাওয়া যাবে, সেটি দিয়ে দেশের অর্থনৈতিক উন্নতি করা যাবে এবং প্রজাদের কল্যাণে কাজ করা যাবে। কিন্তু সিরাজউদ্দৌলা তিনি লক্ষ্য করলেন যে ইংরেজদের তার অর্থনৈতিক উন্নয়ন তো দূরের কথা, বরং তিনি তার এই সিদ্ধান্তের জন্য সাধারণ প্রজারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। শওকত জঙ্গেও নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে। কেন? আমরা দেখি যে নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের পর থেকেই তার বিরুদ্ধে ইংরেজরা সহ তার প্রাসাদ ষড়যন্ত্রে সবাই লিপ্ত হয়। এমনকি তার আপন খালা ঘসেটি বেগম এই ষড়যন্ত্রের নেতৃত্ব দেন। ঘসেটি বেগম, তার প্রধান সেনাপতি মির্জাফর, রাজা রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ সহ অনেকেই। এবং তারা এবার যে ষড়যন্ত্রটি করেছে সেটি হলো, তারা এবার সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জঙ্গকে বিদ্রোহী ঘোষণা করে এবং তারা শওকত জঙ্গের নেতৃত্বে যুদ্ধ করে সিরাজউদ্দৌলাকে পরাস্ত করে তারা ক্ষমতার মালিক হয়। এবং এখানেও তারা যদি সত্যি সত্যি সিরাজউদ্দৌলার পতন হয়, তাহলে কে কি ধরনের সুযোগ সুবিধা পাবে, এটা রাজা রাজবল্লভ
এই বিষয়ে আলোচনা করেন এবং তার যে সমর্থন আছে জগৎ শেঠ সেটিও তিনি জানান। তো এটি খুব সবার বুঝতে বাকি থাকে না যে শওকত জঙ্গ একজন নেশাখোর, ভাঙখোর এবং নাচনেওয়ালের নারীদের প্রতি তার অনেক বেশি আসক্তি রয়েছে। সে সাধারণভাবে, যদিও সে নবাব যদি হয়ও, তবে সে নবাব নামমাত্র নবাব, অর্থাৎ হাতের পুতুল হয়ে থাকবে। মূল ক্ষমতাটা থাকবে ঘসেটি বেগমের কাছে এবং তার হয়ে রাজ্য চালাবেন রাজা রাজবল্লভ এবং অন্যান্যরা, সেনাপতি সহ অন্যান্যরা যারা এই ষড়যন্ত্রের অংশীদার, যারা শওকত জঙ্গের বিদ্রোহে তাকে সহযোগিতা করবে, তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা এবং সুযোগ সুবিধা দেওয়া হবে। এই ব্যাপারে সবাইকে নিশ্চয়তা দেওয়া হয় এবং ঘসেটি বেগম এটা বলেন, কথা বলেন যে শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সে নবাব হলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হবে। সুতরাং তার এই কথার মধ্য দিয়ে শওকত জঙ্গের নবাব হলে কার কি ধরনের উদ্দেশ্য হাসিল হবে সেটি খুব সহজেই অনুধাবন করা যায়, বোঝা যায়। পরের প্রশ্ন, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে 2018 সালে এই প্রশ্নটি এসেছিল। ইনি কি নবাব নাকি ফকির? মির্জাফর সম্পর্কে ক্লাইভের এই উক্তির কারণ কি? আমরা জানি যে মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, ঘসেটি বেগম সহ উমিচাঁদ, মানিকচাঁদ, এরা সকলে মিলে ষড়যন্ত্র করে ইংরেজদের সাথে হাত মিলিয়ে পলাশির যুদ্ধ নামক নাটকের মধ্য দিয়ে সেখানে মির্জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফর খাঁ সহ অন্যদের বিশ্বাসঘাতকতার দরুন বিশাল ক্ষমতাশালী বিশাল সেনাবাহিনী নিয়েও নবাব সিরাজউদ্দৌলা মাত্র 3000 সৈন্যের কাছে পরাস্ত হয়েছেন। তো এরপরে যখন সিংহাসনে বসবেন, যুদ্ধে পরাজয়ের পরে আর সিরাজউদ্দৌলা রাজধানীতে গিয়ে রাজ্য রক্ষার চেষ্টা করেছিলেন, সেটিও যখন হয়নি, তখন তিনি পাটনায় পালিয়ে গিয়ে তার বন্ধুর কাছে আশ্রয় নিতে চেয়েছিলেন। পুনরায় বন্ধুর সাহায্যে আবার ইংরেজদের সাথে যুদ্ধ করবার একটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য তার পথে পালিয়ে যাওয়ার সময় ভগবান গোলার কাছে মির্জাফরের ছোট ভাই মীর কাসেমের হাতে বন্দী হন। পরে জাফরগঞ্জের জেলখানায় তাকে হত্যা করা হয় নির্মমভাবে। তো এই হত্যা করবার পরে নিষ্কণ্টক অবস্থায় ইংরেজদের হাতের পুতুল মির্জাফরকে সিংহাসনে অভিষেক করা হবে। এই অনুষ্ঠানে মির্জাফর, অন্যান্য সভাসদরা সবাই উপস্থিত আছেন। রাজবল্লভ, রায়দুর্লভ, মানিকচাঁদ, উমিচাঁদ সহ অন্যান্য সভাসদ অমাত্যবর্গ সবাই নবাবকে সিংহাসনে আরোহণ করবার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন। কিন্তু আশ্চর্যভাবে দেখা যায় যে মির্জাফর সিংহাসনের হাতল ধরে দাঁড়িয়ে থাকেন এবং তিনি একটা সিদ্ধান্তে অটল থাকেন যে এই সিংহাসনের জন্য তিনি ইংরেজদের কাছে অনেক ঋণী এবং ইংরেজদের সেই প্রধান যিনি লর্ড ক্লাইভ, রবার্ট ক্লাইভ, তিনি না আসলে, তিনি নিজে হাত ধরে এই সিংহাসনে তিনি মির্জাফরকে বসিয়ে না দিলে তিনি কোনোভাবে বসবেন না। তো রবার্ট ক্লাইভ যখন এসে দেখেন যে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব, এই নবাব সিংহাসনের হাতল ধরে ফকিরের মতো দাঁড়িয়ে আছে এবং এসে যখন জানলেন যে তার জন্য দাঁড়িয়ে আছে, তখন তিনি এই বিদ্রুপাত্মক উক্তিটি করেছেন, শ্লেষাত্মক উক্তিটি
করেছেন, ব্যঙ্গাত্মক উক্তিটি করেছেন যে বাংলার নবাব মির্জাফর তিনি স্বাধীন, তার ক্ষমতা সবচেয়ে বেশি। ইংরেজরা তাকে যুদ্ধ সহযোগিতা করেছে ঠিক আছে, কিন্তু নবাব কেন ক্লাইভের আশায় বসে থাকবেন? তিনি তো সিংহাসনে আরোহণ করবেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসেবে রবার্ট ক্লাইভ এসে তাকে নজরানা দেবে এবং এটি তার দায়িত্ব। সুতরাং একজন নবাব তিনি ক্ষমতাধর, সবচেয়ে ক্ষমতার মালিক, তিনি কেন অন্যদের জন্য অপেক্ষা করবেন? পরের প্রশ্ন, রবার্ট ক্লাইভ নারীর ছদ্মবেশে মিরনের বাড়ি এসেছিল কেন? আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলাকে ধ্বংস করবার জন্য, সিংহাসনচ্যুত করবার জন্য, তাকে পরাজিত করবার জন্য প্রাসাদ ষড়যন্ত্রে মেতে ওঠে সবাই। মির্জাফরের পুত্র মিরন, রাজা জগৎ শেঠ, রায়দুর্লভ, রাজবল্লভ সহ অনেকেই, উমিচাঁদ, মানিকচাঁদ সবাই এই ষড়যন্ত্রের অংশীদার। আর এই ষড়যন্ত্র সফল করবার জন্য মিরনের বাড়িতে রবার্ট ক্লাইভ ওয়ার্স, মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ এরা গোপনে বৈঠক করেন, ষড়যন্ত্র বৈঠক করেন, কুমন্ত্রণা সভা বসান এবং এখানেই রবার্ট ক্লাইভ এবং ওয়ার্স, বিশেষ করে ক্লাইভ, এরা নারীর ছদ্মবেশে মিরনের বাড়ির এই মন্ত্রণা সভায়, ষড়যন্ত্র সভায় অংশগ্রহণ করে। এই কারণে সাধারণ নিরাপত্তার জন্যই, আত্মরক্ষার জন্যই তারা এই কৌশলটা বেছে নিয়েছিল। কেননা যে কোনো জায়গায় সিরাজের গুপ্তচর থাকতে পারে, আবার সিরাজের সেনা সদস্যরাও থাকতে পারে। সুতরাং তাদের হাত থেকে বাঁচবার কৌশল হিসেবেই এরা নারীর ছদ্মবেশে মিরনের বাড়িতে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছিল। ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্নটি আলোচনা করব। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা আমরা আগে আলোচনা করেছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কারের জন্য ইংরেজদের নিষেধ করেছিলেন, কিন্তু নবাবের নিষেধ অমান্য করে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ সংস্কার করছিল, কাশিমবাজার দুর্গে অস্ত্র গোলা বারুদ আমদানি করছিল, কলকাতায়ও অস্ত্র গোলা বারুদ আমদানি করছিল। তারা ইংরেজদের এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নবাব তাদেরকে উচিত শিক্ষা দেবার জন্য কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। রাজা মানিকচাঁদ এর নেতৃত্ব, মানিকচাঁদ সহ মোহনলাল সহ অন্যান্য সেনাপতিরা সৈন্য পাঠান সেখানে কলকাতা অভিযান পরিচালনা করবার জন্য, এবং সেই অভিযানে ব্রিটিশ সৈন্যরা নাস্তানাবুদ অবস্থায় পড়ে যায় এবং তাদের অবস্থা ভীষণ বাজে অবস্থা হয়। যুদ্ধের পরিস্থিতি খারাপ দেখে ক্যাপ্টেন ক্লেটন, মিনচিন, রজার ড্রেক এরা প্রাণ ভয়ে নৌকা যোগে পালিয়ে যান এবং যুদ্ধের এই অবস্থা দেখে অবশেষে বন্দী উমিচাঁদকে নবাবের পক্ষে দুতিয়ালি করবার জন্য, ইংরেজদের পক্ষ হয়ে তাদের কথা বলবার জন্য যখন অনুরোধ করা হয়, তখন উমিচাঁদ ব্যঙ্গ করে উক্তিটি করেছিলেন যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ তো ভারী লজ্জার কথা। অর্থাৎ যে ব্রিটিশ সৈন্যরা এত শক্তিশালী, আধুনিক অস্ত্র সজ্জিত, যারা গর্ব করে, তারা কিনা নবাব সৈন্যদের কাছে পরাজিত হচ্ছে এবং একজন বন্দীর কাছে ভিক্ষা মাগছে, সন্ধি করবার প্রস্তাব বন্দির মাধ্যমে প্রেরণ করবার চেষ্টা করছে। তো এই উক্তিটির মধ্য দিয়ে ব্রিটিশদের যে বীরত্ব, তাদের যে বীরত্ব ছিল, সেই বীরত্ব যেন অনেকটাই লুপ্ত হয়েছে এবং তারা নবাব সৈন্যের কাছে পরাস্ত হয়ে আত্মরক্ষার জন্য তাদের ক্যাপ্টেন ক্লেটন, রজার ড্রেক, ক্যাপ্টেন মিনচিন এরা পালিয়ে গিয়েছিল আত্মরক্ষার জন্য। অর্থাৎ নবাব সৈন্য যে কত শক্তিশালী ছিলেন সেটি প্রমাণিত হয়েছে এই আক্রমণের মধ্য দিয়ে।
আমরা আরো একটি প্রশ্ন আলোচনা করে আজকের ক্লাস শেষ করতে চাই। সিরাজউদ্দৌলা পতন হলে কে কত টাকা পাবে বলে দলিল সই হয়? এই ষড়যন্ত্রকারীরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছিল না, এই জন্য লিখিতভাবে দলিল প্রস্তুত করেছিল যে ইংরেজদের সাথে প্রাসাদ ষড়যন্ত্রকারীরা মির্জাফর, রায়দুর্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ সহ এরা দলিল সই করে নিয়েছিল যে পলাশীর যুদ্ধে যদি সত্যি সত্যি নবাবের পতন হয়, নবাব পরাজিত হন, তাহলে কে কি ধরনের স্বার্থ অর্থ পাবেন সেই বিষয়ে তারা পাকাপাকি একটা দলিল, একটা চুক্তি, একটা সন্ধি করেছিল। আর এই দলিল অনুযায়ী যদি যুদ্ধে নবাবের পতন হয় তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাবে 1 কোটি টাকা এবং কলকাতার বাসিন্দারা, প্রজারা ক্ষতিপূরণ বাবদ পাবে 70 লক্ষ টাকা এবং রবার্ট ক্লাইভ তিনি পাবেন 10 লক্ষ টাকা। এইভাবে এই আপোষ রফা মীমাংসা করা হয় এবং নবাব মসনদের মালিক হবেন মির্জাফর, তিনি মসনদে বসবেন এবং অন্যান্য ষড়যন্ত্রকারীরা এই নবাবের কাছ থেকে যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য সকল ক্ষেত্রে এরা সুযোগ সুবিধা পাবেন। এটি একটা অলিখিত শর্ত আমরা দেখতে পাই। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। এই প্রশ্নগুলো সহ অন্যান্য প্রশ্ন তোমরা বাসায় আরো বেশি বেশি পড়াশোনা করবে এবং প্রস্তুতি নেবে। সামনে পরীক্ষা যেন তোমরা অবশ্যই ভালো করতে পারো, এই ব্যাপারে প্রত্যেকে যেন আরো বেশি মনোযোগী হও, আরো বেশি সক্রিয় হও। আমরা আজকে ক্লাস আমি সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।